21শে জুলাই দুপুর 1টা রাজধানী ঢাকার আকাশে উঠতে থাকা একটি যুদ্ধবিমান হঠাৎ করেই বিকট শব্দে বিধ্বস্ত হয় মাইলস্টোন এলাকার সন্নিকটে। জনবহুল আবাসিক এলাকাটি মুহূর্তেই আতঙ্কে থমকে যায়, ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। চোখের সামনে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার রেশ হয়তো কিছুটা কেটেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় পর্যায়ে উঠেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুর্ঘটনা শুধু একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাই নয়, বরং এটি আঙুল তুলেছে আমাদের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা এবং পুরনো যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে। কিভাবে একটি জনবহুল এলাকায় এমন একটি দুর্ঘটনা ঘটল এবং এর পেছনে কি কি কারণ থাকতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। দুর্ঘটনার পর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে এসেছে তা হল, জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান ওড়ানো হয়? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের ধারণা, যুদ্ধ বিমান ওড়ানো উচিত জনবসতিহীন এলাকায়, যেখানে দুর্ঘটনার ঝুঁকি কম। কিন্তু বাস্তবতা কি ভিন্ন কিছু বলে? বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর এশফাক এলাহী চৌধুরী এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। তিনি জানান, সাধারণত বিমান প্রশিক্ষণ ময়মনসিংহ, ঘাটাইল, জামালপুর ও মধুপুর অঞ্চলের নির্দিষ্ট আকাশপথে সম্পন্ন হয়। এই অঞ্চলগুলো তুলনামূলকভাবে জনবিরল এবং প্রশিক্ষণের জন্য আদর্শ। তার মতে, এই স্থানগুলো প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তা মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ না হয়। কিন্তু প্রশ্ন হল, যদি প্রশিক্ষণ জনবিরল এলাকায় হয়, তবে ঢাকার জনবহুল এলাকায় এই যুদ্ধবিমান কি করছিল? এয়ার কমোডোর চৌধুরী ব্যাখ্যা করেন যে, বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণ ঢাকা বিমানবন্দর থেকেই হয়ে থাকে, কারণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান সামরিক ও বেসামরিক বিমান চলাচলের কেন্দ্র। তার ভাষ্যমতে, এই বিমান দুর্ঘটনার সময় কোনো প্রশিক্ষণ চলছিল না। পাইলট কেবল বিমান নিয়ে ফিরছিলেন। ল্যান্ডিং করার সময় দুর্ঘটনা ঘটে। তিনি আরও উল্লেখ করেন যে, দুর্ঘটনাস্থল রানওয়ের উত্তর প্রান্ত থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ বিমানটি মূলত রানওয়েতে নামার জন্য আসছিল এবং বাধ্য হয়েই এই জনবহুল এলাকার উপর দিয়ে যাচ্ছিল। এই ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যে, যুদ্ধবিমানগুলো যদিও প্রশিক্ষণের জন্য জনবিরল এলাকায় যায়, কিন্তু তাদের প্রধান উড্ডয়ন ও অবতরণ কেন্দ্র যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, তাই এই ধরনের ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এই প্রসঙ্গে আরও সরাসরি মন্তব্য করেন। তার মতে, শুধু প্রশিক্ষণ নয়, এই এলাকায় যে কোনো ধরনের বিমান চলাচলই ঝুঁকিপূর্ণ, কারণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘিরে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। যে কোনো দুর্ঘটনায় বড় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তার এই মন্তব্য পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে। বিমানবন্দরের চারপাশের ঘনবসতিপূর্ণ এলাকার কারণে যে কোনো ছোটখাটো ত্রুটিও বড় ধরনের বিপর্যয়ে পরিণত হতে পারে। আন্তর্জাতিকভাবে বিমান প্রশিক্ষণের জন্য সুনির্দিষ্ট অঞ্চল নির্ধারিত থাকে। সাধারণত জনবসতির বাইরের এলাকা, সমুদ্র উপকূল, পাহাড়ি অঞ্চল বা মরু অঞ্চলকে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট করা হয়, যাতে কোনো দুর্ঘটনার শিকার হলে তা মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ না হয়। এই মানদণ্ডগুলো মূলত মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, কারণ একটি বিমান দুর্ঘটনা শুধু পাইলটের জীবনই কেড়ে নেয় না, বরং জনবহুল এলাকায় ঘটলে তা ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে। বাংলাদেশেও প্রশিক্ষণের জন্য নির্ধারিত অঞ্চল রয়েছে, যেমনটি এয়ার কমোডোর এশফাক এলাহী চৌধুরী উল্লেখ করেছেন। কিন্তু সমস্যা তৈরি হয় যখন শহর ক্রমাগত বিস্তৃত হয়ে বিমানবন্দরকে ঘিরে ফেলে। একসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল শহরের বাইরের অংশে, কিন্তু এখন ঢাকার বিস্তৃতি এতটাই বেড়েছে যে পুরো এলাকা জনবহুল হয়ে উঠেছে। শহর দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিমানবন্দরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এই অপরিকল্পিত নগরায়নই বর্তমান ঝুঁকির মূল কারণ। যখন বিমানবন্দরটি স্থাপন করা হয়েছিল, তখন হয়তো এর আশেপাশে এত জনবসতি ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে শহরের বিস্তার ঘটেছে এবং বিমানবন্দরটি এখন শহরের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এই বিষয়টি আন্তর্জাতিক মানদণ্ড থেকে আমাদের বিচ্যুত করেছে এবং একটি জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে। দুর্ঘটনার সময় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ছিল F-7 নামের চীনের তৈরি একটি যুদ্ধবিমান, যা রাশিয়ার MiG-21 এর উপর নির্ভর করে নির্মিত। F-7 প্রথম উড়েছিল 1966 সালে, অর্থাৎ এটি একটি প্রথম প্রজন্মের যুদ্ধবিমান। এই তথ্যটি একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এত পুরনো মডেলের যুদ্ধবিমান কি এখনও ব্যবহারযোগ্য? সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা এশফাক এলাহী চৌধুরী জানান, এটি ঠিক যে ডিজাইন পুরনো, তবে চীন সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে আধুনিক করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে থাকা F-7গুলোর বেশিরভাগই আধুনিক সংস্করণ
এবং প্রশিক্ষণের উপযোগী। তার মতে, যদিও ডিজাইনটি পুরনো, কিন্তু আধুনিকীকরণের মাধ্যমে এর কার্যকারিতা বাড়ানো হয়েছে এবং প্রশিক্ষণের জন্য এটি যথেষ্ট সক্ষম। তবে একই সাথে তিনি স্বীকার করেন, বর্তমানে বিশ্বজুড়ে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে, সেখানে F7 এখনও প্রথম প্রজন্মে আটকে আছে। এই স্বীকারোক্তিটি একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে যে প্রযুক্তির দিক থেকে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। অন্যদিকে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এই বিমানগুলোকে গড়েরও নিচে মানের বলে আখ্যা দেন। তিনি বলেন, অনেক দেশেই F7 বাতিল করা হয়েছে, বাংলাদেশেও ধীরে ধীরে এ ধরনের বিমান বাদ দেওয়া উচিত। তার এই মন্তব্য এই বিমানগুলোর কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যদি অনেক দেশ এই মডেলের বিমান বাতিল করে থাকে, তবে বাংলাদেশ কেন এখনও তা ব্যবহার করছে? এর পেছনে কি অর্থনৈতিক সীমাবদ্ধতা নাকি অন্য কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলো গভীরভাবে বিবেচনা করা উচিত, কারণ পুরনো প্রযুক্তির ওপর নির্ভরতা কেবল নিরাপত্তা ঝুঁকি বাড়ায় না, বরং সামরিক সক্ষমতাও সীমিত করে। অধিকাংশ সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনার পেছনে একটি বড় কারণ হল টেক অফ ও ল্যান্ডিং সময়কাল। এই দুই সময়ই বিমান সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। বিমান যখন মাটি ছেড়ে ওপরে ওঠে বা মাটিতে নেমে আসে, তখন তার গতি, উচ্চতা এবং স্থিতিশীলতা সবচেয়ে পরিবর্তনশীল থাকে। এই সময়ে সামান্য ত্রুটিও ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে ইসফাক ইলাহি চৌধুরী বলেন, বিমান উড্ডয়নের আগে সব ধরনের কারিগরি পরীক্ষা করা হয়, তবুও দুর্ঘটনা ঘটতেই পারে। পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি, বজ্রপাত, পাখির সঙ্গে সংঘর্ষ বা আবহাওয়ার কারণেও সমস্যা হতে পারে। তার এই বক্তব্যে একাধিক সম্ভাব্য কারণ উঠে আসে। প্রতিটি দুর্ঘটনার পেছনে একটি একক কারণ নাও থাকতে পারে, বরং একাধিক কারণে সম্মিলিত প্রভাবে দুর্ঘটনা ঘটে। এই নির্দিষ্ট ঘটনায় তার ধারণা বড় কোনো বৈদ্যুতিক বা যান্ত্রিক সমস্যা হতে পারে। তবে তিনি সতর্ক করে দেন যে সঠিক কারণ জানতে হলে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। সামরিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন সাধারণত জনসম্মুখে প্রকাশ করা হয় না, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তবে এই ধরনের দুর্ঘটনার তদন্ত একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যেখানে বিমানের ব্ল্যাক বক্স ডেটা, পাইলটের রেকর্ড, আবহাওয়া তথ্য এবং বিমানের কারিগরি অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। একটি পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তবে জনমনে এই প্রশ্ন থেকেই যায় যে একটি উন্নত মানের যুদ্ধবিমান হঠাৎ করে কিভাবে বিধ্বস্ত হতে পারে। একটি যুদ্ধবিমান, একটি ঘনবসতিপূর্ণ শহর এবং একটি পুরনো মডেলের ফ্লাইট, এই তিনটি বিষয় একসাথে মিললে ঝুঁকি কেবল তাত্ত্বিক নয়, বাস্তব। বিশেষজ্ঞরা একমত, বিমানবন্দর আদর্শগতভাবে জনবিরল এলাকায় থাকা উচিত। এর কারণ হল, যে কোনো বিমান দুর্ঘটনা, তা বেসামরিক বা সামরিক যাই হোক না কেন, জনবহুল এলাকায় ঘটলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। কাজী ওয়াহিদুল আলম বলেন, নতুন বিমানবন্দরের পরিকল্পনা একসময় হয়েছিল, কিন্তু রাজনৈতিক ও স্থানীয় বাধার কারণে সেটি আর বাস্তবায়ন হয়নি। এ বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যদি নতুন বিমানবন্দরের পরিকল্পনা করা হয়ে থাকে, তবে কেন তা বাস্তবায়ন করা যায়নি? রাজনৈতিক এবং স্থানীয় বাধাগুলো কি মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান? তিনি মনে করেন, নিরাপত্তার কথা ভেবে এখনই নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা গ্রহণ করা উচিত। তা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। তার এই প্রস্তাবটি একটি দীর্ঘমেয়াদী এবং জরুরি সমাধান। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকার বাইরে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা এখন সময়ের দাবি। তবে নতুন বিমানবন্দর নির্মাণ করতে হলে কৃষি জমি, বসতবাড়ি এবং জনগণের স্বার্থের সঙ্গে সংঘাতে যেতে হবে। স্বভাবতই এর বিরোধিতা থাকবে, কিন্তু এই বিরোধিতা কি জননিরাপত্তার চেয়ে বড় হতে পারে? রাষ্ট্রীয় স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ একটি বড় দুর্ঘটনা দেশের অর্থনীতি ও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এমনকি যদি তা কিছু প্রাথমিক অসুবিধার কারণও হয়। মাইলস্টোনে এই বিমান দুর্ঘটনা একমাত্রিক কোনো দুর্ঘটনা নয়, এটি একটি বহুমাত্রিক সংকেত। এটি দেখিয়েছে কিভাবে একটি দেশের প্রযুক্তিগত পশ্চাৎপদতা, নগর পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক সিদ্ধান্তহীনতা মিলেমিশে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। এই দুর্ঘটনাটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুল ছিল না, এটি একটি কাঠামোগত সমস্যাকে তুলে ধরেছে, যা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল।